আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছেছে তা প্রকাশ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। অমীমাংসিত বিষয়ে জনমত নেওয়ার পরামর্শ জনসংহতি আন্দোলনের। আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ দেখতে চায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IDEA। দেশের ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর দাবি জামায়াতের। এবং শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে 8 সদস্যের কমিটি গঠন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। এর আগে গত 22 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন। সেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। গত 27 মার্চ ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত রয়েছে তা জাতির সামনে উপস্থাপন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এমন দাবি জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে জাতির মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিজেপির চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ বলেন, সংস্কার প্রয়োজন, তবে এর দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সমমনা দল ও জোট নেতাদের সাথে বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বিএনপির লিয়াজু কমিটির এই বৈঠক। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চায়। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এ সময় বিজেপি চেয়ারম্যান আন্দালিব পার্থ বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। এদিকে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর হিসেবে অভিযুক্ত করে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে দেশের উচ্চ ও অধস্তন আদালত থেকে ফ্যাসিবাদের দোষর বিচারকদের অপসারণের দাবি জানান ফোরামের সভাপতি জয়নুল আবদিন। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। দাবি আদায়ে 29 এপ্রিল সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালতে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
অংশীজনদের ঐক্যমতের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ হওয়া উচিত বলে মনে করে গণসংহতি আন্দোলন। ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে দলের এই অবস্থানের কথা জানিয়ে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তাব দেন তিনি। জাতীয় সংসদের এলডি হলে বৈঠক সূচনা বক্তব্যে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। পরে কমিশনের সাথে বৈঠকে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসসি। রিপোর্ট করছেন মাজেউল হক মুহাজির। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে যোগ দেয় গণসংহতি আন্দোলন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া দেয়ায় ধন্যবাদ জানান। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয়, এটি আমাদের দায়। এ সময় গণসংহতি আন্দোলনের নেতারা জানান, সংস্কার কমিশনগুলোর 166 সুপারিশের মধ্যে 138টিতে একমত তাদের দল। রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্য হচ্ছে তার ভিত্তিতেই রাষ্ট্রের নতুন বন্দোবস্তের সূচনার আহ্বান জানান দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। পরে বৈঠকে অংশ নিতে ঐকমত্য কমিশনে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য যে জাতীয় সনদ তৈরি করা দরকার, সেই সনদটি আমরা বলছি মিনিমাম কমন ঐকমত্য যেখানে তৈরি হবে তার মধ্য দিয়ে সেটি করা দরকার। দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন সহ 7 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, সিএসসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার বিষয়ে অগ্রগতিও জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। Public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms. And basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy. আগামীতে দেশের ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও প্রধান উপদেষ্টা রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চেয়েছে জামায়াতে ইসলামী। সিসি ক্যামেরার জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও চেয়েছে দলটি। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব দাবি জানানো হয়। এতে জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গণতন্ত্র, সংখ্যালঘু ও নারী বিষয়ে জামায়াতের অবস্থান ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন তারা। নারী সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে দলের আপত্তির জায়গাটি পরিষ্কার করেন জামায়াতের এই নেতা। প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন, আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে। আমরা বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে লাইন
দিয়েছেন টাইমলাইন নির্বাচনের ব্যাপারে, আমরা সেটাকে সমর্থন করি। এসি বন্ধ করে সচিবালয়ে সংবাদ সম্মেলন করলেন বিদ্যুৎ উপদেষ্টা ফজলুল কবির খান। জানান, এত বিদ্যুৎ দেওয়ার সামর্থ্য নেই সরকারের। এবার দেশে বড় ধরনের লোডশেডিং হবে না এবং সহনীয় মাত্রায় সমান লোডশেডিং থাকবে গ্রাম ও শহরে। এদিকে বরিশাল ও খুলনা অঞ্চলে ব্ল্যাকআউটের কারণ বের করতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। প্রতিবেদন দিতে হবে ১ সপ্তাহের মধ্যে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বৈশাখের ভ্যাপসা গরমে এসির সাথে ফ্যান ছেড়েও মিলছে না স্বস্তি। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি এখন বিলাসিতা নয়, প্রয়োজন। কিন্তু এ বাস্তবতা মানতে নারাজ বিদ্যুৎ উপদেষ্টা। দাবি করেন তিনি এসি ব্যবহার করেন না, তাই সংবাদ সম্মেলন করলেন এসি বন্ধ রেখে। আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। এই সত্য কথাটা তো আপনাকে কেউ বলে না। যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিছি সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমাদের যদি ইভেন ইয়ের সক্ষমতা থাকে, উৎপাদনের সক্ষমতা থাকে, আমাদের আর্থিক সক্ষমতা তো নাই। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা দাবি করেন দেশের কোথাও বড় ধরনের লোডশেডিং হচ্ছে না। প্রায় 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ। আমরা এই লোডশেডিংটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকের থেকে পার্সোনালি মনিটর করব। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। শনিবার বিকেলে বরিশাল ও খুলনা অঞ্চলের ব্ল্যাকআউটের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, দুটি গ্রিডে সঞ্চালন লাইন জোড়া লেগে 21 জেলায় বিদ্যুৎ বিভ্রাট হয়। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা বের করতে বুয়েটের অধ্যাপক আব্দুল হাসিবকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা রিপোর্ট দেবেন 7 দিনের মধ্যে। আমিনবাজার গোপালগঞ্জ ডবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। উপদেষ্টা জানান, মেট্রো রেলের বিদ্যুৎ বিভ্রাটের কারণ বের করতে গঠন করা হয়েছে আরও একটি তদন্ত কমিটি। গ্যাস সংকট দূর করতে আরও এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি এলএনজি আনবো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টাকাটা দিচ্ছে ওদের বিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহকারী একান্ত সচিব মোজাম্মেল হোসাইন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের একথা বলেন। এর আগে 15 দিনের মধ্যে তাদের দুর্নীতির তদন্ত ও গ্রেফতারের জন্য দুদকের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। দুদকের প্রধান কার্যালয়ের সামনে মার্চ টু দুদক কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। সমাবেশ শেষে যুব অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে একটি স্মারকলিপি দেন। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে কার্গো ফ্লাইট। রোববার রাত 8:10 প্রথমবারের মতো 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে গ্যালিস্ট্রেরার অ্যাভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি কার্গো ফ্লাইট সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকার পর সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হওয়ায় পণ্য রপ্তানি খাতে বাংলাদেশের সক্ষমতা আরও সমৃদ্ধ হয়েছে। এতে একদিকে যেমন রপ্তানিকারকদের ভোগান্তি কমবে, তেমনি কমবে বাড়তি খরচও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হওয়ায় পূর্বের খরচ থেকেও সরকারের প্রচেষ্টা কম খরচে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা সম্ভব হবে। এটি শুধু একটি ফ্লাইট নয়,
বরং সিলেট অঞ্চল সহ বাংলাদেশের রপ্তানি কেন্দ্রকে অর্থনৈতিক বেগবান করার এক যুগান্তকারী পদক্ষেপ। একটা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্পারেটিভনেস আমরা বাড়িয়েছি। ইতালির রোমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী ম্যারিও লুবেটকিন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করে দুজন, বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। এছাড়া আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের ডিকাস্ট্রেরি কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কোভাকার্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। এ সময় প্রধান উপদেষ্টা প্রয়াত পোপ ফ্রান্সিসের দারিদ্র্য ও যুদ্ধমুক্ত দর্শনের কথা স্মরণ করেন। দরিদ্রদের বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসাও করেন কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব। ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় তৃতীয় দিনের মতো দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এদিকে পাকিস্তানকে না জানিয়ে হঠাৎ সিন্ধুর ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে আজাদ কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে মোদী সরকার জঙ্গি হামলার নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের উপর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভিসা বাতিল করায় পাকিস্তান ও ভারত ছেড়ে চলে যাচ্ছেন উভয় দেশের নাগরিকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। নৌ, স্থল ও আকাশপথে লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি সীমান্তে যুদ্ধের অনুশীলন করছেন দুদেশের প্রতিরক্ষা বাহিনী। এতে ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে তুমুল উত্তেজনা, আতঙ্ক। কাশ্মীর উপত্যকা জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি সন্দেহে গুড়িয়ে দেয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। ভারতীয় সেনাবাহিনী গভীর রাতে আমাদের বাড়িতে বোমা হামলা চালায়। তারা আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। কাশ্মীরে হামলার দায় অস্বীকার করে টিআরএফ বলছে মিথ্যাচার করছে ভারত। জঙ্গি হামলার নাটক সাজিয়ে মোদী সরকার কাশ্মীরে দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পেহেলগামের ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। তবে এর নেপথ্যে মোদী সরকারেরই ষড়যন্ত্র রয়েছে। অভিযানের নামে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে মোদী। পেহেলগামের ঘটনার কোনো তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ভারত কোনো তদন্ত ছাড়াই মিথ্যে অভিযোগ করে কাশ্মীরের জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। পাকিস্তান যে কোনো ঘটনার তদন্ত চায়। এদিকে ভিসা বাতিল করায় ভারত ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানিরা। সীমান্তে দুদেশের নাগরিকদের দীর্ঘ লাইন। পাসপোর্ট পরীক্ষা করে উভয় দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। একদিন তো দিল্লি তক তো একদিন লাগ जाता है आने का। 23 तारीख को उधर पहुंचा था। कार्यों से मिले, उन्होंने बोला इंडियन पासपोर्ट नहीं हो रहा है, सिर्फ ग्रीन पासपोर्ट क्रॉसिंग हो रही है। बट ये हो रहा है कि मेरे बच्चे पाकिस्तानी हैं और मैं इंडियन हूँ, तो मुझे तो जाना जरूरी है बच्चों के साथ। तो मुझे आज ही के दिन में आई थी, एक हफ्ते में मुझे जाना पड़ रहा है। 6 दिन रही हूँ मैं इस हादसे की वजह से। बस बहुत जल्दी भागे हम लोग। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। নদীতে পানি না দিলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের বন্যা বইবে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর এমন হুমকির পর সিন্ধুর উপনদী ঝিলামে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে দিল্লি। এতে করে সেখানে বন্যার সৃষ্টি হয়েছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের নতুন করে বিরোধ ভাবিয়ে তুলেছে প্রতিবেশী দেশগুলোকেও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। 17,777 জনের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলো উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ সময় আদালত দোষী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে 27 আগস্টের মধ্যে মন্ত্রণালয়কে অগ্রগতি জানানোর নির্দেশ দেন। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার বিষয়ে অগ্রগতিও জানতে চেয়েছে উচ্চ আদালত। এছাড়া 18 জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। অনলাইন জুয়ার বিষয়ে
বিশেষজ্ঞদের সমন্বয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জনপ্রিয় তারকাদের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন জুয়া বা বেটিং গেমের বিজ্ঞাপন প্রচার রোধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সাথে এসব বিজ্ঞাপন প্রচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলে জবাব দিতে বলা হয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। সিরিজে সমতায় ফেরার মিশনে চট্টগ্রামে আজ দ্বিতীয় ও শেষ টেস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল 10টায় চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। কোচ ফিল স্মিন্স জানান, ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক না থাকলে আবারও ভুগতে হবে দলকে। মান বাঁচানোর ম্যাচের আগে দলের ব্যাটিং নিয়েও আছে দুশ্চিন্তা। এদিকে জিম্বাবুয়েও চায় ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ কাজে লাগাতে। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছেছে তা প্রকাশ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। অমীমাংসিত বিষয়ে জনমত নেওয়ার পরামর্শ জনসংহতি আন্দোলনের। আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ দেখতে চায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা IDEA। দেশের ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর দাবি জামায়াতের। এবং শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে 8 সদস্যের কমিটি গঠন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন a2/ATN বাংলা নিউজ।